এভাবে করে আপনি বাইরকে দেখাইছেন, বায়ার অ্যাপ্রুভ করছে, ডিজাইন পছন্দ করছে, এখন ফাইল দিতে হবে আমাদেরকে, তাই তো? তো এইভাবে তো আর প্রিন্ট করা যাবে না, এভাবে শুধু আমরা দেখতে পারি। তাহলে প্রিন্ট হবে কীভাবে? প্রিন্ট হওয়ার জন্য আমরা যেটা করব, তো টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেটটা কোথায় গেল? এই ধরনের একটা টেমপ্লেট ইউজ করি, যেটা দিয়ে সে প্রিন্ট করবে। এখানে এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, এটা স্মার্ট আপডেট করা আছে। আমরা জাস্ট ডাবল ক্লিক করে নেব, নিয়ে আমার ওই মকআপের ভিতরে যে আমি ফ্রন্ট সাইডটা তৈরি করছিলাম, এই যে ফ্রন্ট সাইডটা এক্স্যাক্টলি সেটা আমি ওখানে নিয়ে যেয়ে অ্যাডজাস্টমেন্ট করে দেব। তাহলে আমি এগুলোকে একটা গ্রুপ করে নিই, নিয়ে এখানে চলে আসলাম। আচ্ছা, ওখানে প্রিভিয়াস যেটা ছিল সেটাকে ডিলিট করে দিই। এই মকআপটার মধ্যে একটু ঝামেলা ছিল, সাইজটা ছোট ছিল, কিন্তু আপনাদেরকে যে মকআপটা দিচ্ছি সেটা ঠিক আছে, সেটাতে কোনো কিছু করতে হবে না, শুধু ডিরেক্ট নিয়ে যে বসাই দিলে সেট হয়ে যাবে। আর এই আমার কাছে যে এই মকআপটা থেকে কাজ করা হয়েছে এটা অনেক আগের মকআপ ছিল এটা। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, এটাকে স্মার্ট অবজেক্ট আছে, ডাবল ক্লিক করে আপনি এইখানে এটা করে দিলেন। এখন যদি এটাকে আমি সেভ করি তাহলে এখানে চলে আসলো জিনিসটা। আচ্ছা, তাহলে ফ্রন্ট সাইডের কাজটা হয়ে গেল, ক্লোজ। এবার আসতেছে ব্যাক সাইড। আচ্ছা, এখানে সাইজটা ঠিক নেই, দেখেন আমাদের সাইজ হবে 9.127 আর 12.127, এটা হচ্ছে আমাদের এক্সেল সাইজ, ঠিক আছে? কিন্তু মকআপটাতে আগে ছোটো সাইজ ছিল। তাহলে আমরা এটাকে আগে ঠিক করে নিই। এখানে যদি আমি ঠিক করে নেই, আর যেটা লেয়ারের দরকার নেই সেটা ডিলিট করে দিই। এই সমস্ত লেয়ারগুলোকে একসাথে করে একটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এই গ্রুপটা, আচ্ছা, এই গ্রুপটা নিয়ে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে, যে আমার যে টেমপ্লেটটা আছে এখানে ব্যাকের যে স্মার্ট অবজেক্টটা সেটাকে ডাবল ক্লিক করতে হবে। আমি এখানকার প্রিভিয়াস সবগুলো ডিলিট করে দিতে পারি, আগে যেগুলো ছিল। এই পর্যায়ে আমি এই গ্রুপটাকে এখানে নিয়ে যাব, এই গ্রুপটাকে এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। কি হচ্ছে এগুলা? এই গ্রুপটাকে এখানে নিয়ে ছেড়ে দিলাম। তাহলে এটাকে যদি আমি এখন অ্যালাইন করি, পুরো গ্রুপটাকে মিলে যাবে, কারণ একই সাইজ। অতএব নিচেরটাকে আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপরে আমি আরেকবার ব্যাকগ্রাউন্ডটাকে একটু অ্যালাইন করে নিই, যাতে কোনো রকম গ্যাপ ট্যাপ না থাকে। আচ্ছা, আমাদের এখানে সাইজটা কত? ও, এখানে দেখেন 9.13, এই 13 কারণেই একটু ফাঁকা যাচ্ছে, মানে সামান্য একটা জিনিস।
তাহলে আমাদের শেপটা তো আবার হচ্ছে 1 to 7। ও এটা তো 3 আছে, অটোমেটিক 3 আছে। এটা আসলে ফাঁকা দেখা যাচ্ছে, একটা পিক্সেল ধরতে পারতেছে না এই কারণে। আচ্ছা, ঠিক করে দিলাম, ঠিক আছে, ম্যানুয়ালি আমরা এটা ঠিক করে দিলাম। এখন এটাকে আমরা সেভ করলাম, ক্লোজ করলাম, তাহলে এখানে চলে আসছে, ঠিক আছে। আমাদের অরিজিনাল ডিজাইনটাতে এই পকেটগুলো ছিল গ্রে কালার, অতএব আমরা এখানে এই দুটো কিন্তু আমাদের পকেট, রাইট পকেট, লেফট পকেট। একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এটাকে প্রিন্ট করলেন এইভাবে একটা বড় কাগজের মধ্যে, একটা স্ট্রেট প্রিন্ট বের হইলো। প্রিন্ট তো আর আঁকাবাঁকা হয়ে বেরোয় না, ভাঁজ হয়ে বেরোয়, প্রিন্ট তো স্ট্রেট হয়। হওয়ার পরে আপনি এখন যে নিচের যেটা পকেট, এটাকে কিন্তু ভিতরের দিকে উল্টাই দেবেন, মানে এইখান থেকে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকাই দেবেন, তাই না? ভিতরের দিকে ঢুকাই দিয়ে এখন আমি যদি বন্ধ করে দিই, এখন আপনি আমাকে বলেন তো কোনটা কোন পকেট, এটা কোন পকেট, এটা কোন পকেট? এইটা লেফট পকেট, এইটা লেফট পকেট, এইটা রাইট পকেট। এখানে কিন্তু আপনি মনে হচ্ছে যে এইটা রাইট, এইটা লেফট, কিন্তু তা না, কারণ এটা যখন উল্টে যাবে, ভিতরের দিকে ঢুকে গেল, কাগজটা বন্ধ হয়ে গেল, তখন আপনি যখন খুলবেন তখন সাদা পাশের নিচে যেটা আছে সেটা আপনার বাম পাশে শো হবে, আর গ্রে পাশের নিচে যে পকেটটা আছে সেটা ডান পাশে শো হবে। তাহলে সাদা পাশেরটা হচ্ছে লেফট পকেট আর এটা হচ্ছে রাইট পকেট। আচ্ছা, আপনি যখন বায়ারকে দেখাইছিলেন তখন কিন্তু আপনি এই কোম্পানির স্লোগানটা দেখাইছিলেন লেফট পকেটে, তাই না? তাহলে এই যে আমাদের কোম্পানির স্লোগান আর ওই লোগোর ওয়াটারমার্ক, তাহলে এই দুইটা একটা আমরা গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে নিয়ে আমরা চলে যাব এইখানে, এই যে এখানে, এইখানে রাখবো। ওকে, তা এখানে আমাদের যে রাইট পকেটটা আছে এটা ক্লিক করলাম, অ্যালাইন করে দিলাম। আচ্ছা, এটা মূলত নামটা হবে, এটা কি লেফট পকেট, হ্যাঁ লেফট পকেটে কিন্তু লেখা আছে, দেখেন লেখা কিন্তু হচ্ছে লেফট পকেট, তার মানে এটাই হচ্ছে লেফট পকেট আর এটা হচ্ছে রাইট পকেট, নামটা কিন্তু ঠিকই দেওয়া আছে। তাহলে এইখানে এইভাবে রাখলাম না, কিন্তু যদি আপনি এইভাবে রাখেন তাহলে উল্টা হয়ে যাবে। যখন সে এটাকে ভিতর দিকে উল্টায় নেবে, লেখা আইকন সব উল্টা হয়ে যাবে, মানে তাকে এখন মাথাটা 180 ডিগ্রি ঘুরায় দেখতে হবে। সেই জন্য আমরা যখন পকেটে কোনো কিছু রাখবো, সেই সমস্ত গ্রুপটাকে ট্রান্সফর্ম করে, এখানে কি কি আছে, দুইটা এলিমেন্টই আছে, ও ইয়েটা পাচ্ছিল না, ফন্টটা পাচ্ছে না। ট্রান্সফর্ম করে আমরা যেটা করব, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এইভাবে করে দেব। বুঝা গেল? আমরা যখন এখানে প্রিন্ট রেডি ফাইল করব তখন পকেটে যে জিনিসগুলো রাখবো সেগুলোকে এইভাবে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজেন্টাল করে দেব। তাতে করে কী হবে, ও যখন প্রিন্ট হয়ে গেল, এখন ওটাকে ভিতর দিকে ভাঁজ করে দিল, ও যখন ওপেন করলো তখন সে সোজা পাশে দেখতে পারবে। তাহলে এটা হয়ে গেল। আমরা এটা অফ করে দিলাম, নো করে দিলাম, এটাও নো করে দিলাম, ইয়েস করে দিই। এখন এই পকেটটাতে আছে একটা ভিজিটিং কার্ড। আচ্ছা, ওকে, এইটা ভিজিটিং কার্ডটা কই? আচ্ছা, এটা হচ্ছে একটা স্মার্ট অবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা। ওকে, যেটা ভিজিটিং কার্ড। এখন অনেকেই আছে যারা মানে খরচ বাঁচানোর জন্য বলে যে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা এখানে অ্যাটাচ করে দিতে চাই, ফিক্সড, মানে পকেটটার সাথে প্রিন্ট হয়ে থাকবে। অনেকে দিতে পারে, জেনারেলি কেউ দেয় না, অনেকেই দেয়, মানে
100 জনের মধ্যে 10 জন দেয়, 90 জনেই দেয় না। তারা এটা ফাঁকা রাখে, ওখানে একটু কাটা থাকে, দুই পাশে দুইটা কাটা থাকে, ওইখানে ভিজিটিং কার্ডের কোণা দুইটা লাগাই দিলে আটকে যায়। তাতে করে যেটা হয়, যে কেউ এটাকে ইউজ করতে পারে। মানে আমি যখন আমার কাজে ইউজ করবো তখন আমার ভিজিটিং কার্ডটা লাগাই দেবো, আর একজন যখন ইউজ করবে ওর ভিজিটিং কার্ডটা লাগাই দেবে, যে নিয়ে যাবে তার ভিজিটিং কার্ডটা ইউজ করবে। তাহলে আমরা বলি তাহলে এই পকেটটাতে আমরা জেনারেলি কোনো কিছু ইউজ করি না। আর বাইরে যদি বলে যে তুমি এটাতে এরকম করে কিছু ইউজ করে দাও, তাহলে করবো। আর এটা আমরা সাধারণত দেখাই যে তুমি যদি এই দেখেন কোনাগুলো কিন্তু কাটা, বুঝা যাচ্ছে? কোনাগুলো দেখা যাচ্ছে না, তার মানে আমরা ওকে বুঝাইলাম যে তোমার ওইখানে কার্ডটা ঢুকে যাবে, ওখানে একটু কাটা থাকবে, ওই পকেটের মধ্যে দুই কোনায়, মানে এখানে একটা কাটা থাকবে, এইখানে একটা কাটা থাকবে। বিজনেস কার্ডের এই কোনাটা এখানে একটু ঢুকাই দিবা, এই কোনাটা এখানে ঢুকাই দিবা, তাহলে আটকে গেল বিজনেস, আর পড়বে না। কাটা থাকলে আটকে যাবে না? হ্যাঁ, তো ওইভাবে করে আমরা ওকে দেখাইছি, কিন্তু আমরা ওই পকেটটাতে কোনো কিছু দিব না। তাহলে যেটা দাঁড়াইলো যে এই বিজনেস কার্ড নিয়ে আমাদের খুব একটা ইস্যু নেই। আর যদি বলে যে তুমি আমাকে এখানে বিজনেস কার্ডটা অ্যাড করে দাও, তখন আপনি যেটা করবেন, এই যে ফাইলটা লেয়ারটা নিয়ে যাবেন এখানে, এখানে আপনার রাইট পকেটটাকে ক্লিক করেন, লেয়ারটাকে অ্যালাইন করেন, অ্যালাইন হয়ে গেল। এখানেও আপনাকে যেটা করতে হবে, এটাকে ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল করে নিতে হবে। যদি সে ওর ভিজিটিং কার্ডটা ইউজ করতে চায়, প্রিন্ট করতে চায়, তাহলে এইভাবে করে আমরা ফাইলটা রেডি করে ফেললাম। আমাদের এই ডিজাইনের এগেনস্টে ফাইল রেডি হয়ে গেল এইটা। এখন আমরা বাইরকে এটা পিএসডি ফরম্যাটে দেব, পিএসডি ফরম্যাট, সেভ। আমরা এটাকে পিডিএফ ফরম্যাট করে দেব, যে পিএসডি আসছে ফোল্ডার নামে, পিডিএফ, সেভ। পিডিএফ সেভ করার সময় একটু সেটিংগুলো আপডেট করে নেব। হাই কোয়ালিটি প্রিন্ট, অ্যাক্রোব্যাট 9, তিনটাতেই টিকচিহ্ন দিয়ে দেবেন। কম্প্রেশনে যে ডু নট ডাউন স্যাম্পল, কম্প্রেশনে গিয়ে জিপ, সেভ পিডিএফ। তাহলে একটা পিডিএফ সেভ হয়ে গেল। যখন জেপিজি সেভ করবেন, ফটোশপ থেকে জেপিজি সেভ করলে কালারগুলো একটু চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সিএমওয়াইকে থেকে যখন আমি জেপিজি সেভ করি, তখন অনেক সময় আমরা দেখি যে ব্ল্যাক কালার একটু গ্রে হয়ে গেছে, ব্লু কালার একটু অন্য কালার হয়ে গেছে। সেই জন্য এখন আমরা আর সেভ এস থেকে এটা জেপিজি সেভ করি না, আমরা কি করব, সেভ ফর ওয়েবে যাব। এইখানে গিয়ে আমরা কোয়ালিটিটা একদম হাই করে দেব। আমরা মকআপের জন্য যখন ইউজ করি তখন আমরা 60 ইউজ করব, যেহেতু সে এই ইমেজটা দিয়েও প্রিন্ট করতে পারে। অনেকেই এসে ইমেজ দিয়ে প্রিন্ট করে, যেমনটা আমরা ফটোর ক্ষেত্রে করি। ছবি আমরা ইমেজ থেকে প্রিন্ট করি না, সুন্দর আসে না? আসে। তাহলে আমার বিজনেস কার্ডে যদি একটা জেপিজি থাকে, সেটা দিয়ে প্রিন্ট করা যাবে না? আমি যদি জেপিজিটা ল্যাবে দিই, আমার এটা প্রিন্ট করে দেবে না? আমি এটা কেটে নিয়ে বিজনেস কার্ড হিসেবে ইউজ করতে পারবো না? পারা যাবে। তাহলে অনেকেই আছে যারা জেপিজি ফরম্যাটটা দিয়েই প্রিন্ট করে। তাহলে এখন আমি যদি আমার ডেস্কটপে যাই, এখানে তিনটা ফাইল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে পিএসডি ফাইল, একটা পিডিএফ ফাইল, একটা জেপিজি ফাইল। তাহলে এইভাবে জেপিজি করলে কালারের কোনো ইস্যু থাকে না, পারফেক্ট কালারটাই আসে। এখন সে এটা নিয়ে কি করবে, প্রিন্ট করবে। এইভাবে একটা এত বড় একটা কাগজের মধ্যে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে এইখানে দেখেন ক্রপ মার্ক দেওয়া আছে, আমরা ক্রপ মার্ক দিয়ে রাখছি। এটা আমার বানানো মকআপ টেমপ্লেট, বাইরেরা এই ধরনের টেমপ্লেট দেয় না। আমি বাইরেদেরকে বোঝানোর জন্য এটা এইভাবে করছি যে এই জায়গাটায় এসে ফোল্ড হবে, বাইরকে বোঝানোর জন্য। এই স্টেট কেটে ফেলবে, এই স্টেট কেটে ফেলবে, মানে
কাগজটা যখন প্রিন্ট হবে এই সাদাটা সহ প্রিন্ট হবে, পুরো এত বড়টাই প্রিন্ট হবে, একটা পেজে প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে সে এই দাগ অনুযায়ী স্কেল রেখে অথবা মেশিনে গিয়ে এই দাগ অনুযায়ী কেটে ফেলবে, দাগগুলো আর শো করবে না। যদি সে এই লেভেলে কেটে ফেলায়, খেয়াল করেন একদম বাইর দিক দিয়ে করা আছে, এই দিক দিয়ে কেটে ফেলবে, এই দিক দিয়ে কেটে ফেলবে, তাহলে কিন্তু ওই গাইডলাইনগুলো আর থাকবে না। এরপরে সে কী করবে, এই জায়গাটাতে প্রথমে একটা ভাঁজ করে নেবে, ঠিক আছে? যদিও এগুলো প্রিন্টিং মেশিনেই করে ফেলে, মেশিনেই ভাঁজ হয়ে যায়। এই জায়গাটাতে আবার রাউন্ড করে গোল করে কেটে দেবে, এই যে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, মানে এইভাবে করে গোল করে, এইভাবে করে গোল করে কেটে দেবে। হ্যাঁ, এই যে এই পাশটা এইভাবে গোল করে কেটে দেবে, এই পাশটা এইভাবে গোল করে কেটে দেবে, যাতে করে ওই জায়গাটা পকেটের মতো হয়। তাহলেই হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন ফোল্ডার। আর আমরা তো পিডিএফ ফাইল দিছি, সে পিডিএফ ফাইল দিয়েও প্রিন্ট করতে পারবে। এই যে হাই কোয়ালিটি, অনেক বড় সাইজ, দেখেন কত বড় সাইজ, লোডে নিচ্ছে না। এই জন্যই পিডিএফ ইউজ করে, ফালতুটা। এখানে সাইজ কোনো ইস্যু না, এখানে সাইজের কোনো ইস্যু নেই। আপনার জায়গা অনুযায়ী আমরা চিন্তা করি, জায়গা অনুযায়ী। এই লেখাটাকে হাইলাইট করতে চাইছে সে, ডিজিটাল মার্কেটিং ফর দোজ হু ওয়ান্ট মোর। অতএব এগুলা টেনেই বড় করবেন। লিডিংটা ঠিক থাকলো, 7 ফন্টেই লিখছেন, ফন্ট লিডিং দিচ্ছেন 10, ওকে। এখন পুরোটাকে টেনে বড় করেন, ফন্টের সাইজ বড় হবে, লিডিং বড় হয়ে যাবে, আমাকে আর চেক করতে হবে না। এই কারণ এখানে তো ফন্টের সাইজ আমি কিভাবে বুঝবো, লেখার উপর ডিপেন্ড করবে তো সেটা। এখন আমি মনে করেন ফন্টের সাইজ ইউজ করছি 20 আর লেখাটা বিশাল বড়, তাহলে আমি ফন্টের সাইজ ইউজ করছি 20, লেখাটা ছোট্ট, তাহলে অতএব এখানে টেক্সটের উপর ডিপেন্ড করবে ফন্টের সাইজ। বুঝতে হবে একটু, এখন থেকে একটু একটু করে আপনাদেরকে বুঝতে হবে। লেখার উপর ডিপেন্ড করে আমি কত ফন্ট সাইজ নিব, আপনাকে বুঝতে হবে যে এইটা একটা কাগজ প্রিন্ট করার পরে কীরকম দেখা যাবে। আমি তো এটা হাইলাইট করতেই চাই, এগুলো তো বড় করি নেই, এগুলো তো ঠিকই 12-13 রাখছি, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ঠিকই 12-13 এইটাই ইউজ করি, ম্যাক্সিমাম 14, বয়স্ক লোক হলে 14। আপনি আমরা যখন ওই মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু প্রিন্ট করি কিন্তু 12 ফন্টেই থাকে, দেখা যায় না, ক্লিয়ার দেখা যায়। বইয়ের ফন্ট তো আরও ছোটো থাকে, আরও ছোটো থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা 14 ফন্ট ইউজ করতেছি, 14 ফন্ট ইউজ করবো, ভালো দেখা যাবে। আর এগুলো মোটামুটি 17, 18, 20, 22, 24 এরকম। তাহলে বোঝা গেল এইভাবে করে আমরা একটা প্রেজেন্টেশন। এখন ডিজাইন কেমন হয় হোক, প্রসেসটা এটাই। এখন কেউ যদি বেশি বলে যে আমার ইনসাইডেও কাজ আছে, ইনসাইডে ভিতর সাইডেও কাজ আছে, সেক্ষেত্রে তখন আমাদেরকে এটা আর একটা ফাইল দিয়ে দিতে হবে। এটা ইনসাইড লিখে আর একটা তৈরি করলাম, তৈরি করে এইগুলা রাখবো না, এখান থেকে এখানকারগুলো থাকবে না, এগুলো এগুলো না। ইভেন এগুলো আমরা সাদায় রাখতে পারি,
এখন ও বলছে যে এখানে কোনো কিছু চাইছে, লেফট ইনসাইড লেফট, এটা ইনসাইড, এটা রাইট, এটা লেফট। তাহলে এইটার পিছনে এইখানে আপনাকে লেখালেখি দিতে হবে না, ইনসাইডে হবে যখন এটাই লেফট, যখন ইনসাইডে হবে এটা তো এইভাবেই প্রিন্ট হবে, তাই না? ইনসাইড হলে চেঞ্জ হবে না, ইনসাইড হলে এটাই হবে। ওই কাগজটা তো উল্টায় সে তখন প্রিন্ট করবে, তখন এটাই লেফট হবে, এটাই রাইট হবে। এখানে যদি কোনো কথা সে চায়, তারা বললো যে তুমি আমাদের লোগোটা ওয়াটারমার্ক করে ভিতরে দুই পাশে ইউজ করে দাও, বলতেই পারে। অনেকেই দেখছি আমরা এরকম করে, ভিতরটা ফাঁকা, দুই সাইডটা ইনসাইডটা ফাঁকা না রেখে কোম্পানির লোগোর আইকনটা ওয়াটারমার্ক করে দিল। বোঝা গেল কি? আমার সেদিন একটা কাজ করলাম, ও এসে বলছে যে ওরা লেফট সাইডটাতে, রাইট সাইডটাতে কিছু চার এখন কাগজ দিয়ে তো ঢাকা থাকে, কিন্তু লেফট সাইডটা ওপেন থাকে, ফাঁকা থাকে। ও বললো যে কোম্পানির সম্বন্ধে একটা বিস্তারিত বর্ণনা, একটা টেক্সট অ্যাড করে দিলাম। তখন আমি ওইভাবে করে ফাইলটা দিয়ে দিলাম। তাহলে এটা নাম দেবে ইনসাইড, এটা ফোল্ডার অথবা আউটসাইড, আর এটা ইনসাইড। এইভাবে করে আমরা ফাইলটা দিয়ে দেবো। তবে এখানে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে, কন্টেন্টগুলো যেভাবে দেখাবো। তাহলে বাইরেকে যদি এখন দেখাইতে হয়, বাইরেগুলোকে তুমি আমাকে দেখা হয় কেমন লাগবে, তখন কিন্তু আমাকে এইটাতে কাজ করতে হবে, এই যে এই সাইডটাতে, ইওর লেফট ইমেজ। এই যে এখন এখানে আপনি যদি কোনো কিছু অ্যাড করেন, মনে করেন আমি এখানে একটা টেক্সট অ্যাড করতেছি, আরে মাউসটা ছেড়ে দিচ্ছে, কি সমস্যা মাউসগুলার, আমি ছাড়ার আগে ও ছেড়ে দিচ্ছে। এত বড় ফন্ট না, এইভাবে সে টেক্সট চাইছে ইনসাইডে। তাহলে আমরা কিন্তু ইনসাইডে সেটা করে দেখালাম। তবে পকেটের নিচে যেন কোনো লেখা না দেয়, সেটাও আপনাকে মাথা রাখতে হবে। পকেটের নিচে লেখা দেখবে কি, পকেট সিরিয়ে দেখবে নাকি? এটা তো আঠা দিয়ে লাগা থাকবে এই পকেটে, এই পাশটা তো ফিক্সড হয়ে থাকে। ফিক্সড না হলে তবে কাগজ পড়ে যাবে। তাহলে যদি লেখা পকেটের ভিতরে নিচে চলে যায়, তাহলে দেখবে কীভাবে? সেই জন্য আমাকে মাথায় রাখতে হবে যে এই পকেটের সাইজটা কতটুকু। তাহলে আমার এখানে যে পকেটটা আছে, এই যে পকেটটা, এটাকে যদি আমি একটু কপি করে নেই, ওই যে এইখানে একটা আমি গাইড দিয়ে দেবো। তাহলে এইখান থেকে এতটুকু জায়গার মধ্যে আমি লিখতে পারবো। বুঝা গেল? কতটুকু জায়গা আমরা লিখবো যদি টেক্সট টুক্স অ্যাড করতে বলে, যখন এটা ইনসাইড হিসেবে আমি ইউজ করবো, তখন তো আর এগুলো থাকবে না, তখন তো ওগুলো ব্লাং হয়ে যাবে। এরকম ব্লাং। এরকম সাদা কাগজ হবে একটা, ইভেন এগুলোও সাদা, সব সাদা। কি দিলে কিছুই তো দেখা যায় না, কিন্তু এই গাইডলাইনগুলোর কারণে সে বুঝতে পারবে যে কোথায় কী হবে। ইনসাইড তো সাদা, তাই না? তাহলে আমরা তখন গাইডগুলো রাখবো এইখান থেকে। এখানেও আবার সেভ, এটা তো একদম শেষ মাথা, অবশ্যই শেষ মাথা পর্যন্ত কাজ করবো না। তাহলে সেখানে অবশ্যই আমরা আচ্ছা সেফটি
মাউসটাকে ফেলাই দিতে হবে। এখানে আমরা সেফটি এরিয়া ইউজ করব, আর একটু বেশি 0.25, মানে 0.25 করে ছেড়ে দেব। এটা হচ্ছে আমাদের সেফটি এরিয়া, সাইজটা কিন্তু ওইটাই রাখতে হবে সেফ। তাহলে তখন এখানে আবার কতটুকু জায়গা সেটা আমাকে এখানে আবার মাপতে হবে। ফোর পয়েন্ট 4.213, তাহলে 4.213। এই এতটুকু জায়গার মধ্যে লেখাটা ইউজ করবো, বুঝতে পারলেন? তাহলে গাইডলাইনটা থাকবে এইখানে। তাহলে এইখানকার গাইডলাইনটার কোনো মূল্য নেই, কারণ আমরা তো এখানে ডিরেক্ট লিখি না, আমরা তো লিখবো এসপার অবজেক্টের ভিতরে, এইখানে থাকবে গাইডলাইনটা। এতটুকু জায়গার মধ্যে আমরা লেখাটা লিখে দিই। এই হলো আমাদের প্রেজেন্টেশন ফোল্ডার। এখন আপনাকে এইভাবে প্রেজেন্টেশন ফোল্ডার ডেলিভারি দিতে হবে। তাহলে প্রেজেন্টেশন ফোল্ডার শেষ। ডিজাইন আপনি যেমন কতগুলো করছেন, এরকম অসংখ্য ডিজাইন করবেন, বায়ারকে দেখাবেন, বায়ার কারেকশন দেবে, বলবে এটা এখানে দাও, এটা এখানে দাও, এখানে দেখাও, এখানে দেখাও, দেখাই যেতে পারবেন এখন মকআপে, তাই না? হয় বায়ার যখন বললো যে অ্যাপ্রুভ, ডিজাইন ফাইনাল, তখন আপনি এই টেমপ্লেটটার মধ্যে বসায় দিয়ে দেবেন। যদি ইনসাইডে কোনো ইস্যু না থাকে তাহলে তো একটা ফাইল দিলেই হয়ে যাচ্ছে, এটা দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি ইনসাইডে কিছু থাকে, আপনি কখনো ইনসাইডে নিজে থেকেই কোনো কিছু করে দেখাবেন না, তাহলে আমার এই যে এক্সট্রা কাজ দেখাইতে হবে, এই ফাইলটাও দিতে হবে। মানে মকআপে যদি আপনি দেখান তাহলে আপনাকে দিতে হবে না ওটা, সেজন্য আমরা মকআপটা ফাঁকা রাখি। আর এই পাশটাতে কী করি আমরা, লেটার হেডটা বসায় দেখাই যে কাগজ রাখলে কেমন হবে, নাহলে তো ওয়েবসাইটের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আমরা কি করি, রাইট সাইডটাতে এখানে একটা লেটার হেড বসাই দিই ওই কোম্পানির। এখন ধরেন লেটার হেড তো ও দেয়নি, অথবা ও শুধু প্রেজেন্টেশন আছে, তাহলে আমরা লেটার হেডটা বানাই, যদিও লেটার হেডের কাজ না। আর এটাই খুব আহামরি কাজ, একটা লেটার হেড বানানো। আপনার কাছে ভাই অনেক টেমপ্লেট আছেই, জাস্ট লোগোটা এখানে বসে দেন, ইনফরমেশন এখানে বসে দেন, শেষ, আর কিছু না। আর লোগোটার একটা ওয়াটারমার্ক করে দেন, আর নিচে কোনো শেপ টাইপের কোনো দরকার নেই, থাকলেও তো দেখা যাবে না পকেটের কারণে। এই জন্য এখানে লোগোটা, এখানে যে কোনো একটা লেটার হেডের রাইট সাইডের অংশটা নিয়ে এসে বসাই দেন, এখানে লোগোটার ওয়াটারমার্ক করে দিয়ে সেভ করেন। সেভ করলে তখন কী হবে, এই জায়গাটা ফাঁকা ফাঁকা না দেখা গিয়ে ওই লেটার হেডটা শো করবে, তাতে করে ও বুঝলো যে এই পাশে যখন ডকুমেন্ট রাখবে তাহলে কেমন হবে, কাগজ রাখলে কেমন হবে। এই হলো প্রেজেন্টেশন ফোল্ডার। এইভাবে করে আমাদেরকে প্রেজেন্টেশন ফোল্ডার করতে হবে। এখন অনেকে এসে আবার আমাদের কাছে সিঙ্গেল পকেট প্রেজেন্টেশন ফোল্ডার চায়। সিঙ্গেল পকেট মানে যেহেতু লেফট সাইডে কিছু রাখা হয় না, তাহলে পকেটের দরকার নেই, শুধু রাইট সাইডে, মানে ভিতরের কথা বলতেছি, ভিতরে রাইট সাইডে আমরা কাগজ রাখি, আর এটাকে ঢাকনা দিয়ে লাগাই দিই। অনেকে সিঙ্গেল পকেট চাই, তাহলে আমরা এই পকেটটা বাদ দিয়ে দিব।
এই পকেটটা তার আমরা বাদ। কোনটা? হাকাও কি যে করে, কি এলো এটা? কিছুই তো দেখা যায় না। এটা এখনো হইল ইমেল সিগনেচার? কোডিং টোডিং করিয়া শেষ করছে, কামের কাম কিছু হয়নি। বুঝতে পারলেন? প্রেজেন্টেশন ফোল্ডার শেষ। প্রেজেন্টেশন ফোল্ডার নিয়ে আমাদের এই আলোচনা। এখন ডিজাইনটা টোটালি আপনাদের উপরে, যে আপনি কত বেশি কাজ করবেন আর কত রকমের ডিজাইন করে রাখবেন নিজের কাছে আর বায়ারকে দেখাবেন যখন কদিন পরে শুরু হবে। এটা খুবই কমন একটা আইটেম, চাবেই বায়াররা। প্রেজেন্টেশন ফোল্ডার প্রতিটা কোম্পানিরই আছে, এমন কোনো কোম্পানি নেই যাদের ফোল্ডার নেই। ওকে, অতএব প্রেজেন্টেশন ফোল্ডার চাবেই, এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এইভাবে করে আপনারা প্রেজেন্টেশন ফোল্ডার বাইরেদেরকে দিয়ে দেবেন। ক্লিয়ার? পারবেন তো দিতে? মানে আমরা এটা করে ক্লাস শেষ করি, আপনারা যদি ওই কাজটার জন্য রেডি না হন তাহলে এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। বিষয়টা তখন খুবই খারাপ হয়ে যাবে। আপনি যখন উইন করছেন, ধরেন একটা প্রেজেন্টেশন ফোল্ডার উইন করছেন, এখন আসে যদি কোন ভাই আমি কিভাবে ফাইল দেব, শেষ। তাহলে লাভ কী হলো? তাহলে কী বুঝলেন ক্লাসটাতে? অতএব এই ফাইলটা আপনাকে নিজেকে দিতে পারতে হবে। ওকে, সেভ করাই আছে। এই হলো বিষয়। আমাদের প্রেজেন্টেশন ফোল্ডার শেষ হয়ে গেল। আগামী ক্লাসে হবে কমপ্লিমেন্ট স্লিপ। এখনকার ক্লাসগুলো খুব দ্রুত দৌড়াবে, কারণ আমাদের গাইডলাইন নিয়ে কোনো ইস্যু নেই, ডিজাইন নিয়ে কোনো ইস্যু নেই, টেক্সটের সাইজ নিয়ে কোনো ইস্যু নেই, কী করবেন সেটা নিয়ে কোনো ইস্যু নেই। শুধু আর্টবোর্ড, টেমপ্লেট, গাইডলাইন এগুলো নিয়ে আলাপ। আগামী ক্লাসে হবে কমপ্লিমেন্ট স্লিপ। একটা ক্লাসের মধ্যেই শেষ, 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে ক্লাসে হবে ইনভয়েস। ইনভয়েসটা জটিল, 2টা ক্লাস লাগবে অ্যাটলিস্ট। মাইক্রোসফট ওয়ার্ডের প্রপার ব্যবহারটা জানতে হবে এখানে। মানে ইনভয়েসটা পুরোটাই করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে। ইনভয়েস শুধু আমরা ডিজাইনটুকু, ওই হেডার ফুটারের ডিজাইনটুকু শুধু নিয়ে যাই ফটোশপ থেকে করে, কিন্তু ওখানে যত সেল টেল, টেক্সট, সেল যত কিছু আছে সব মাইক্রোসফট ওয়ার্ডে। ওটা 2টা ক্লাস লাগবে। তো নেক্সট ক্লাসে তাহলে আমরা কমপ্লিমেন্ট স্লিপ করবো। ওকে।